রাতে সিলেট সুনামগঞ্জে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি, যানবাহন বাসা বাড়ির ক্ষয়ক্ষতির সাথে উপড়ে পড়েছে গাছ, বৈদ্যুতিক খুঁটি, কয়েকজন আহত। রাজধানীতে আবারও অ্যানেস্থেশিয়া দেওয়ার পর রোগী মৃত্যুর অভিযোগ। দুর্ঘটনায় পা ভেঙে ভর্তি হয়েছিলেন লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালে। আমার বাবা মূলত অ্যাক্সিডেন্ট করছিলেন, বাইক অ্যাক্সিডেন্ট। সামান্য চোট ব্যথা পেয়েছিলেন হাতে এবং পায়ে। সম্পূর্ণ রিপোর্ট করা হয়েছে, রিপোর্টটা একবারে নর্মাল, কিন্তু তারপরে কিভাবে ডেট হয়? অপারেশনের আগে নিয়ে যাওয়ার আগে যে সুইটা দিয়েছে সেই সুইর কারণে সে মারা গেছে, অপারেশনও কিন্তু হয়নি। মেরুলবাড্ডা কাঁচাবাজার এলাকায় এক ব্যক্তির ঘরে মিলল প্রায় 2 টন সরকারি চাল। শেরপুরে ন্যায্য মূল্যের পণ্য বেশি দামে বিক্রি করে জনতার মার খেলেন আওয়ামী লীগ নেতা। মূল্যায়নের পাশাপাশি পরীক্ষা পদ্ধতি রেখে এবছরই নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা। আপাতত পুরাতন কার্যক্রমে থাকার পরামর্শ। একটা লিখিত এভিডেন্স জমা দেওয়ার কথা বলছে, সেই জন্য আমরা এটাকে এই কাঠামোর মধ্যে এনেছি। আমার মূল কাঠামোতে কোনো পরিবর্তন নাই। সুচিন্তিতভাবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কারিকুলামটা প্রণয়ন করা দরকার। মোহাম্মদপুরের বসিলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। দিনে দুপুরেই হচ্ছে ছিনতাই, খুনোখুনি। পুলিশের টহল বাড়ানোর দাবি। উচ্চ আদালতে ঝুলছে চাঞ্চল্যকর 4 মামলা। মৃত্যুদণ্ড কার্যকরে অপেক্ষার ডেথ রেফারেন্স শুনানির। ফের পুনরুজ্জীবিত ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলা। লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনীতিতে উত্তাপ। কেজরিওয়ালকে গ্রেফতারের পর আরও ঐক্যবদ্ধ বিরোধীরা। গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সিলেট সুনামগঞ্জে হঠাৎ কালবৈশাখীর সাথে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি। সিলেটের রোববার রাতে 10:30টার দিকে ঝোড়ো হাওয়ার সাথে শুরু হয় বজ্রপাত। খানিক বাদেই তুমুল বৃষ্টির সাথে পড়তে থাকে শিলা। 15 মিনিটের মতো স্থায়ী হয় এই বৃষ্টি। বড় বড় শিলাখণ্ডের আঘাতে নগরীর অনেক বাসাবাড়ির জানালার কাচ, টিনের চাল ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত হন কয়েকজন। ক্ষতির মুখে পড়েছে ফসলের আবাদ। আবহাওয়াবিদরা জানান, চৈত্র বৈশাখে প্রচণ্ড গরমের কারণে এরকম শিলাবৃষ্টি হয়। গতরাতে সিলেট সহ আশপাশের অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এদিকে সুনামগঞ্জেও রাত 11:45 থেকে প্রবল বেগে ঝড় শুরু হয়। সেই সাথে হয়েছে শিলাবৃষ্টিও। এ সময় পৌর শহরের পুরাতন শিল্পকলার সামনে রোগী বহনকারী সিএনজি অটোরিকশার উপর একটি গাছ উপড়ে পড়ে। আহত হয় চালক সহ 5 জন। আহতদের মধ্যে সাদ্দাম নামের একজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও সিএনজি চালক রুয়েলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঝড়ে সিলেট সুনামগঞ্জ সড়ক সহ জেলার বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আর নাবিল, রাতে ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবের পর নগরীর এখনকার পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন এবং ক্ষয়ক্ষতির কেমন চিত্র দেখছেন আপনি? ইসরাত, ক্ষয়ক্ষতির চিত্রটা আসলে গতকাল যখন শিলাবৃষ্টি থামে এর পরপরই আসলে বোঝা যাচ্ছিল। বিশেষ করে সড়কে থাকা যেসব যানবাহন ছিল সেই যানবাহনগুলোর কিন্তু সামনের যে কাচ বা বিভিন্ন গ্লাস সেগুলো কিন্তু ভাঙার যে চিত্র সেগুলো রাতেই আসলে প্রকাশ পায়। পাশাপাশি সবচেয়ে বেশি আসলে দুর্ভোগে পড়েন যাদের আসলে টিনের চালে বসবাস করেন। বেশিরভাগ আসলে ঘরের যে টিনের চালগুলো সেগুলো কিন্তু শিলাবৃষ্টির কারণে ফুটো হয়ে যায় এবং রাতভর যেহেতু আসলে সেহরির আগ পর্যন্ত অবিরাম বৃষ্টি চলছিল,
সেই ফুটো দিয়ে যখন ঘরে পানি প্রবেশ করে সেই দুর্ভোগ, সেই যে যন্ত্রণা, সেটা কিন্তু ভাষায় প্রকাশের মতো না। এই রমজান মাসে আসলে তাদেরকে এই যে দুর্ভোগের মধ্যে আসলে সিলেটবাসীকে পড়তে হয়েছে। আমরা দেখেছি যে রাত 10:30টার আগ পর্যন্ত আসলে আবহাওয়া খুব যে খারাপ ছিল তেমন না। হঠাৎ করে আসলে ঝড়টা শুরু হয় এবং ঝড়ের সাথে সাথেই বৃষ্টি এবং শিলাবৃষ্টি শুরু হয়, যার কারণে আসলে সেই সময়ে যে যানবাহন যেগুলো ছিল সড়কে, সেগুলো যে রক্ষা করার চেষ্টা, সেই চেষ্টার সময়টুকু আসলে সাধারণ মানুষজন পাননি। পাশাপাশি এখন পর্যন্ত যেটি বলা যায় যে জনজীবন স্বাভাবিক হলেও আসলে বিদ্যুৎ ব্যবস্থা সেটি কিন্তু এখনও নিরবিচ্ছিন্ন হয়নি। অনেক এলাকাতেও আসলে এখন পর্যন্ত স্বাভাবিক যে বিদ্যুৎ ব্যবস্থা সেটি ফিরে আসেনি। বিদ্যুৎ যাচ্ছে আসছে এরকম ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগ বলছে যে এই বিষয়ে আসলে তারা কাজ চালিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক করা যায়। ইশরাত। নাবিল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর লালমাটিয়ায় ইস্টার্ন কেয়ার হাসপাতালে পায়ের অপারেশন করতে গিয়ে মারা গেছেন 50 এক ব্যক্তি। স্বজনদের অভিযোগ, অ্যানেস্থেশিয়ার ভুল প্রয়োগেই মৃত্যুর কারণ। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ। এখন পর্যন্ত দায়ের হয়নি কোনো মামলাও। শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় পা ভেঙে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ শামীম। রোববার অপারেশন থিয়েটারে নেয়ার পর অ্যানেস্থেশিয়া দেওয়ার সাথে সাথেই মারা যান তিনি, এমন অভিযোগ স্বজনদের। এ ঘটনায় মৃতের স্বজনরা লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে দায়ী করেন। আমার বাবা মূলত অ্যাক্সিডেন্ট করছিলেন, বাইক অ্যাক্সিডেন্ট। সামান্য চোট, ব্যথা পেয়েছিলেন হাতে এবং পায়ে। ওনারা বলতেছে যে রিপোর্টটা একদম নর্মাল, সম্পূর্ণ রিপোর্ট করা হয়েছে, রিপোর্টটা একবারে নর্মাল, কিন্তু তারপরে কিভাবে ডেট হয় ওনারা বলতেছে যে সবই নর্মাল, কিন্তু আমরা যখন ইঞ্জেকশনটা পুশ করছি তখন উনি স্টক করছে। স্বজনরা জানান, দুর্ঘটনায় আহত হলে প্রথমে রোগীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার এক চিকিৎসকের পরামর্শেই ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আমরা সিদ্ধান্ত নিয়ে যেহেতু গরিব মানুষ, তাহলে আমরা পঙ্গু হাসপাতালে অপারেশন করব। সেক্ষেত্রে ওনারা বলছে যে যদি পঙ্গু হাসপাতালে আপনি অপারেশন করান তাহলে ঈদের অনেক পরে হবে, সিরিয়াল পেতে দেরি হবে, সুতরাং রোগীর সমস্যা হতে পারে, আমরা অল্প টাকায় কম খরচে প্রাইভেটে করে দেব। হাসপাতালে না করে লাস্টে এখানে নিয়ে আসছে, আর এখানে আনার পরে ভালো সে একটা দেখতো যেভাবে করার কথা ছিল সেভাবে উনি করেনি। একটা রুগীকে অপারেশনের আগে নিয়ে যাওয়ার আগে যে সুইটা দিয়েছে সেই সুইয়ের কারণে সে মারা গেছে, অপারেশনও কিন্তু হয়নি। এ বিষয়ে কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন হাসপাতালের ম্যানেজার। এ ঘটনায় মামলা করা হবে কিনা এখনো সে সিদ্ধান্ত নেয়নি মৃত ব্যক্তির পরিবার। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কার্যকর হয়েছে ডিজেল ও কেরোসিনের নতুন দাম। 2 টাকার উপরে কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 108 টাকা 25 পয়সার বদলে বিক্রি হচ্ছে 106 টাকায়। অবশ্য রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে সকালে ক্রেতাদের তেমন চাপ দেখা যায়নি। ডিজেলের দাম কমায় ভাড়া কমানোর প্রশ্নে চালকরা দাবি করেন তারা আগের থেকেই ভাড়া কম নিচ্ছেন, তাই নতুন করে সমন্বয় করা দামে আবার ভাড়া কমালে লোকসান গুনতে হবে তাদের। এর আগে রোববার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়, তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। 106 টাকা দাম নির্ধারিত হয়েছে। এটা আমাদের আজকালকে রাত্রে 12টা থেকে কার্যকর হয়েছে। ভাড়া কমছে না, আগের থেকে 60 টাকা কম নিতেছি, এখন 3 টাকা কমলে আবার আরো 4 টাকা লস আছে। ওটাইলো তো একসাথে কত টাকা নামাইতেছে, কয় টাকা আপনারা হিসাব করে কোন লাভ না লস? সেল তো কমে, এখন বর্তমান সেল অনেক কম। দর্শক, এ বিষয়ে আরো জানবো মহাখালীতে আছেন আমার সহকর্মী রিয়াজ রাহান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর রিয়াজ, ডিজেল কেরোসিনের দাম কমার ব্যাপারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আজ তো ক্রেতাদের তেমন একটা ভিড় নাকি দেখা যাচ্ছে না, আপনি কেমন দেখছেন? ইরশাদ, মহাখালীতে ছিলাম আমরা সকালে, ঘুরেছি, দেখেছি যেখানে মূলত ডিজেল বিক্রি হয়, অর্থাৎ ডিজেলের ক্রেতা যারা আছেন, বিশেষ করে যেহেতু ডিজেলটি মূলত পণ্য পরিবহন এবং গণপরিবহন অর্থাৎ বাস, ট্রাক
এবং সেচ, এই তিনটি খাতেই মূলত প্রধানত ডিজেল ব্যবহৃত হয়ে থাকে। এবং সেই কারণে আমরা যেখানে মূলত বাসগুলো যেখান থেকে নাই ডিজেল সেখানে গিয়েছিলাম এবং দেখেছি যে যথারীতি যেভাবে ছিল স্বাভাবিক সেরকম থাকে। কারণ পাম্পের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি বলছেন যে যখন দাম বাড়ার ঘোষণা দেওয়া হয় ঠিক তার আগে মুহূর্তে যে পরিমাণ ভিড় থাকে বা যেভাবে হুড়োহুড়ি থাকে পাম্পগুলোতে, দাম কমার পরে মূলত সেই ধরনের কোনো ভিড় দেখা যায়নি বা সব ক্রেতারা খুব একটা আসে না। আর আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও রয়েছে এবং তারা যদি বলছেন যে এক লাফে যেভাবে বাড়ানো হয়েছে ভাড়াটি বা যেভাবে তেলের দাম বা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল তারপরে 3 থেকে 4টি ধাপে ধাপে কমানো হয়েছে, তা এখন পর্যন্ত তারা বলছেন তাদের যে ক্রয় সীমা বা ক্রয় সীমার মধ্যে তারা সেটি আসেনি। সে কারণে তারা বলছেন এই যে 2 টাকা বা 2 টাকা দ্বিতীয় দফায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য সমন্বয় করা হয়েছে, সেক্ষেত্রে খুচরা পর্যায়ে যারা অল্প ক্রেতা বা অর্থাৎ অল্প পরিমাণের ক্রেতা তাদের খুব একটা লাভ হবে বলে তারা মনে করছে না। তবে যেহেতু যদি যারা অধিক পরিমাণে ক্রয় করে থাকেন এই জ্বালানি তেল বা বিশেষ করে ডিজেল সেচ ক্ষেত্রে অথবা গণপরিবহন বা পণ্য পরিবহনের ক্ষেত্রে তাদের হয়তো কিছুটা সুবিধা হতে পারে। তবে এক্ষেত্রেই যেহেতু কমেছে জ্বালানি তেলের দাম অর্থাৎ ডিজেলের দাম, সেই ক্ষেত্রে এটি এখন দেখার বিষয় যে বাড়ার পরে যে হারে বাস ভাড়া বেড়ে যায়, গণপরিবহনের ভাড়া বেড়ে যায় বা পণ্য পরিবহনের ভাড়া বেড়ে যায়, এখন কতটুকু কমে সেটি এখন দেখার অপেক্ষায়। আপনাকে ধন্যবাদ। স্বাভাবিক জীবনে ফিরতে চায় সুন্দরবনের হরিণ শিকারীরা। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে আত্মসমর্পণ করছেন 12 জন হরিণ শিকারী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আকরাম, কি বলছেন হরিণ শিকারীরা আর আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। জি ইসরাত, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা সহ সুন্দরবনের অঞ্চলে যারা হচ্ছে হরিণ শিকার করতো সুন্দরবনের মধ্যে, তার মধ্যে একটি দলে 12 জন রয়েছে। সেই 12 জন কিন্তু আজকে সাতক্ষীরা রেঞ্জের যারা বন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আত্মসমর্পণ করবেন। ইতিমধ্যে কয়েকজন কিন্তু আমাদের সঙ্গে কথাও বলেছেন বা আমাদের কাছে তারা উপস্থিত হয়েছেন। আমরা একটু সরাসরি তার কাছ থেকেই আমাদের এই যে হরিণ শিকারী দলের যিনি দলনেতা আনারুল ইসলাম, আমরা তার কাছ থেকেই আপনার কাছ থেকে জানতে চাই যে আত্মসমর্পণ আপনারা করছেন, তো এখন আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? আমরা সরকারের কাছে দাবি করছি আমরা স্বাভাবিক জীবনে ফেরার পরে যেন সরকার আমাদের একটা কাজের ব্যবস্থা করে, তাই সেই কাজের মাধ্যমে যেন আমরা জীবিকা নির্বাহ করতে পারি, আমরা পরিবার পরিজন নিয়ে যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আর যেন বাকি জীবনে যেন এই সব কাজে আমাদের যেন না ফিরতে হয়, এই সরকারের কাছে এই দাবি আমাদের। তো আপনারা কি মনে করছেন যে এতদিন যেটি করেছেন সেটি ভুল করেছেন কিনা? হ্যাঁ, আমরা ভুল বুঝতে পারলাম, যার কারণে আমরা স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। আর সরকারের বিভিন্ন এই ফরেস্টারের মাধ্যমে বন কর্মকর্তার মাধ্যমে আমরা বিভিন্ন মিটিং মিছিল শোনার পরে আমরা এই উদ্যোগ গ্রহণ করলাম। ইসরাত, আপনি শুনছিলেন যে যারা সুন্দরবনের কিন্তু আরো হরিণ শিকারীরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আজকে তাদের এই আত্মসমর্পণের মধ্য দিয়ে আরো যারা হরিণ শিকারী দল রয়েছে তারাও কিন্তু একে একে আত্মসমর্পণের পথে ঝুঁকবেন এবং সুন্দরবনের জীব বৈচিত্র্য এবং হরিণ এতে কিন্তু রক্ষা পাবে, তারা এটি বলছেন। ইসরাত, আকরাম, আপনাকে ধন্যবাদ। রাজধানী বাড্ডার মেরুল কাঁচাবাজার এলাকায় ইখতিয়ার নামের এক ব্যক্তির ঘর থেকে 18,980 কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে বাড্ডা থানা পুলিশ সরকারি খাদ্য অধিদপ্তরের এসব চাল জব্দ করে। বাড্ডা থানা পুলিশ জানায় কয়েকজন অসাধু ব্যক্তি সরকারি চালের বস্তা পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত বস্তা ভর্তি করে কালোবাজারির চেষ্টা করছিল। অভিযানে খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত 30 কেজি ওজনের 96টি বস্তা উদ্ধার করা হয়। পুলিশ জানায় এসব চাল নূরজাহান কোম্পানির বস্তায় ভর্তি করছিল তারা। এ সময় চাল আনা নেয়ার কাজে ব্যবহার করা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। পুলিশ জানায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি চাল কালোবাজারি করে থাকে। পরে আমিনুল ইসলামের ম্যানেজার সহ মোট 10 জনকে আটক করা হয়। পুলিশ আমিনুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা করছে। শেরপুরের নকলায় পুলিশের উপস্থিতিতেই বেধড়ক পেটানো হয়েছে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে। পিটুনির ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ন্যায্য মূল্যের পণ্য অতিরিক্ত দামে বিক্রি ও সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের কারণে ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় বলে দাবি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মারধরের শিকার আওয়ামী লীগ নেতা। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের শিকার তিনি। শেরপুরের নকলা উপজেলার ধনাকোষা উচ্চ বিদ্যালয়ে রোববার বিকেলে এভাবেই বেধড়ক পেটানো হয় নকলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলামকে। তাকে রক্ষায় হিমশিম খেতে হয় উপস্থিত পুলিশ সদস্যদের। পুলিশ ও স্থানীয়রা জানায় আন্নাসা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নকলায় ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নেয়। ধনাকুষা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন হাজারো মানুষ। এক পর্যায়ে দেখা দেয় উত্তেজনা। 1400 জনকে পণ্য দেওয়ার কথা বলা হলেও মালামাল আনা হয় 500 জনের। এছাড়া বেশি দামে পণ্য বিক্রি ও কার্ড প্রতি 20 টাকা করে উত্তোলনের অভিযোগে ক্ষোভ ছড়ায়। এক পর্যায়ে মারধর করা হয় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামকে। পরে তাকে থানায় নেয় পুলিশ। আমার দোকানে দেন কেনেছে মাতার গাম পাওয়া কষ্ট করে দেন ওই যে রবি মাল দিছিল 400 টাকা দাম করছে 600 দাম নিছে 650 টাকা কার্ড বাবদ মনে হয় 20 টাকা করে নিছে সবার কাছ থেকে। তো হচ্ছে যে আজকে এর আগে 1400 জনের দিছে, টোটাল নিচ্ছে হচ্ছে 4000 জনের কাছ থেকে কার্ড নিচ্ছে। আর আজকে যেখানে দিতেছিল এখানে 1400 জনের দেওয়ার কথা। যখন শুনছে যে 500 জনের দিবে, আবার প্রোডাক্টের মানও মনে হয় খুব একটা পছন্দ হয় না, সবকিছু মিলিয়ে তারা জনগণ একটু উত্তেজিত হয়ে পড়ছে। অভিযোগ অস্বীকার করেছেন মারধরের শিকার আওয়ামী লীগ নেতা। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের শিকার তিনি। ওরা তো আপনার চেয়ারম্যানের মাধ্যমে জিনিসগুলো দেয় আর কি। জি, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হলো আপনার আমাদের বিদ্রোহী আওয়ামী লীগের চেয়ারম্যান না। ওই সুবাদে আমার ইউনিয়নে আমার আর কি সিলেক্ট করছিল যে আমার মাধ্যমে দিব। মালামাল গুণাগত 1400 লোকের, এটা আমি অবগত না, এটা যা জানছি আর কি। আমার এখানে নিচে ফোন করে যে বাংলা উদ্যম করে যে যান। আর আমি যে সভাপতি প্রার্থী ছিলাম, খুব মনে করেন যে উত্তেজিত হয়েছিল। ওইখানে 2 জন প্রার্থী ছিল যেখানে স্পটে। ওরা ওই 2 সভাপতি প্রার্থী ওরা ইন্ধন দিয়ে আমার গায়ে হাত দিয়েছে। লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামকে পরে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। নতুন শিক্ষা কারিকুলামে মূল্যায়নের পাশাপাশি থাকছে পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সরকারের অনুমোদন পেলেই চলতি বছর এই পদ্ধতি বাস্তবায়ন করতে পারবে। এনসিটিবির সদস্য কারিকুলাম অধ্যাপক মশিউজ্জামান বলেছেন, অভিভাবকদের চাওয়ার বিষয়টি মাথায় রেখে এই সংস্কার। শিক্ষাবিদরা বলছেন, কারিকুলামের সংকট দেখা দিয়েছে, তাই আপাতত এই কার্যক্রম বন্ধ রেখে পুরাতন কার্যক্রম চালু করা উচিত। গত বছর চালু হয় নতুন কারিকুলাম। 2027 সালের মধ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়নের কাজ চলছে। আগের কারিকুলামে পরীক্ষার বদলে বছরব্যাপী ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা ছিল। সেখানকার বার্ষিক মূল্যায়নের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। একটি সাবজেক্টে একজন শিক্ষার্থী দিনব্যাপী মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবে। তাতে থাকবে 1 ঘন্টার বিরতি। 5 ঘন্টার এই কার্যক্রমের শেষের 1-1.5 ঘন্টা হবে লিখিত পরীক্ষা, যার প্রশ্ন হবে আগের কয়েক ঘন্টায় হাতে কলমে যে কাজগুলো করেছে এবং বাসায় যে অ্যাসাইনমেন্ট করত তার সংমিশ্রণ। পরীক্ষা বলছি এই জন্য যে ওই যে সবাই একটা পরীক্ষা চাচ্ছে, লিখিত একটা সময়ে একটা লিখিত এভিডেন্স জমা দেওয়ার কথা বলছে, সেই জন্য আমরা এটাকে এই কাঠামোর মধ্যে এনেছি। বেসিক্যালি তো পুরোটাই পরীক্ষা, আসলে সারা দিনেরটাই আসলে পরীক্ষা। আমার মূল কাঠামোতে কোনো পরিবর্তন নাই, শুধু ওই আগে তাকে বাইরে থেকে ডেটা কালেকশন করার কথা বলা হয়েছে, তারপরে সেগুলোকে প্রসেস করে ডিজাইন করে নিয়ে আসতে বলা হয়েছে। এখন সেটাই সে একদম পুরোটাই স্কুলে বসে করে দিচ্ছে। আগে শিক্ষকরা লিখিত উত্তরের মান অনুযায়ী নম্বর দিত শিক্ষার্থীকে। এখানেও মূল্যায়নের পর্ব ধরে ধরে মার্কসের বদলে ভালো, বিকাশমান ও মন্দ হিসেবে আখ্যায়িত করবেন শিক্ষকরা। তাতে শিক্ষার্থীর দুর্বলতা এবং সক্ষমতার বিষয়গুলো রিপোর্ট কার্ড বা ট্রান্সক্রিপ্টের মধ্যে থাকবে বিস্তারিত। বার্ষিক মূল্যায়ন শেষে শ্রেণীরুলের তারতম্য হবে না। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষাও হবে নতুন কারিকুলামের এই পদ্ধতির মূল্যায়নে। আপনি আইএলটিএস পরীক্ষা দেন, ওর যে ট্রান্সক্রিপ্টটা দেখবে, ওখানে আপনার লিসেনিং স্কিল কতটুকু, আপনার রিডিং স্কিল কতটুকু, প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া থাকবে আপনি কতটুকু। এবং আমার এখানেও যখন ট্রান্সক্রিপ্টটা দেখবেন, এখন আপনি বুঝবেন যে আমার এখানটায় ওই যে পিআইগুলো, তাহলে আপনি ওটা দেখে বুঝবেন যে আমার দুর্বলতা এবং সক্ষমতার জায়গাগুলো কোথায়।
কারিকুলাম সংশোধন ও পরিবর্তনশীল, এমনটা জানিয়েছে এনসিটিবি। তবে শিক্ষা গবেষকরা বলছেন, কারিকুলাম চালুর পর পরীক্ষা নিরীক্ষা করা যায় না, সেটা করলে শিক্ষার্থী ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। যুগের সাথে পরিবর্তন আসবেই, কিন্তু আপনি আপনার মনের মতো করে যখন যেটা মন চাইবে আপনি করে ফেলবেন এবং সেটা জাতির উপরে চাপাই দিবেন, জাতির ঘাড়ে চাপাই দিবেন, জাতির কোটি কোটি বাচ্চাকে আপনি গিনিপিগ বানাবেন। আমি মনে করি এটা জাতির জন্য সর্বনাশ হচ্ছে, ক্ষতিকর হচ্ছে। এই ক্ষতিকর তামাশা অবিলম্বে বন্ধ করা দরকার এবং নতুন করে গবেষণা করে, নতুন করে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সুচিন্তিতভাবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কারিকুলামটা প্রণয়ন করা দরকার এবং সেভাবে কারিকুলামটা পরিচালনা করা দরকার। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে একাদশ ও দ্বাদশে 2টি পাবলিক পরীক্ষা হবে। সেখানেও বদল আসবে মূল্যায়ন ও পরীক্ষায়। তবে সেখানকার মূল্যায়নের বিস্তারিত ধরন চূড়ান্ত হয়নি। নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দিনে দুপুরে ঘটছে ছিনতাই, বাধা দিলে হচ্ছে খুনোখুনিও। সম্প্রতি বসিলা সিটি ডেভেলপার্স এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ধারণ হয়েছে ভয়াবহ চিত্র। কিশোর গ্যাংয়ের এমন কাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী। তাদের দাবি, বাড়ানো হোক পুলিশের টহল। পুলিশ বলছে, শুধু গ্রেফতার করে কিশোর অপরাধ কমানো সম্ভব নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক বন্ধন। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার্স এলাকা শুনশান, নীরব আর শান্তিপ্রিয় লোকালয় হিসেবেই পরিচিত, কিন্তু এখানকার বাসিন্দাদের শান্তি কেড়ে নিয়েছে কিশোর গ্যাং। দিনে দুপুরে টহল আর আধিপত্য বিস্তারে হচ্ছে খুনোখুনির মতো ঘটনাও। প্রকাশ্যে দেশি অস্ত্র ঠেকিয়ে করছে ছিনতাই। সম্প্রতি বসিলা সিটি এলাকার কয়েকটি সিসি ক্যামেরায় দেখা যায় দলবল নিয়ে মহড়া দিচ্ছে কিশোররা। অস্ত্র ঠেকিয়ে করছে লুটপাট, দিতে অস্বীকৃতি জানালে করছে হামলাও। সন্ধ্যা নামলে আতঙ্ক বাড়ে কয়েক গুণ। গ্যাংয়ের লোকজন ক্ষমতার জানান দিতে মরিয়া হয়ে ওঠেন। পথচারীদের আটকে আদায় করা হয় অর্থ। ভয়াবহতার সুর সাধারণ মানুষের কণ্ঠেও। কিশোর গ্যাংরা তো এমন, ছোট বাচ্চারা পিছনে বড় চাকু রাখে, থাম করে আগেই কোপ মারে। তারা যেমন আমি অকয়ে আটতে যাই না এখন, আগে অকয়ে আটতে গেতাম, এখন যাই না। একদিন দেখলাম হুন্ডা দায় সকালবেলা এক মহিলার ধরলো, তো এখন কোন দিন আমারে ধরে কোপ মারে, তো মারাত্মক ব্যাপার। ওখানে ওপেনে কোয়াকবি চলে, মানে দৌড়ে আসে, এই যেখান দিয়ে যায় এখান দিয়ে কোবাইতে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিরাপত্তার স্বার্থে বসিলার এই অংশে বাড়ানো দরকার পুলিশের টহল। আপনার বেড়িবাঁধের এই পার্টটা পুরোটাই কিন্তু বসিলা, যেখানে স্পেসিফিক যদি একটা ফাঁড়ি হতো পুলিশের, তাহলে এখানের আইন শৃঙ্খলা আরও উন্নতি করত। পুলিশের এই কর্মকর্তা বলছেন, শুধু গ্রেপ্তার করে কিশোর অপরাধ কমানো সম্ভব নয়, সুপথে ফেরাতে প্রয়োজন পারিবারিক বন্ধন। আমরা যেটা মনে করি যে এর জন্য আমাদের ফ্যামিলি ভ্যালুস, সোশ্যাল ভ্যালুসটা এটাকে সামনে নিয়ে আসতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে এদেরকে ধরে বা এদেরকে ই করলে, আমি মনে করি এই সমস্ত বাচ্চাদেরকে সংশোধনাগারে পাঠান আর জেলে পাঠান, যেখানেই পাঠান, বরং উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হবে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলার শিকার কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই আতঙ্কে গণমাধ্যমে কথা বলেননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের মামলা বছরের পর বছর ঝুলে থাকে উচ্চ আদালতে। অপেক্ষমান চাঞ্চল্যকর 4টি হত্যা মামলা। এরই মধ্যে ডেথ রেফারেন্স শুনানির মধ্য দিয়ে আবারও পুনরুজ্জীবিত হয়েছে বহুল আলোচিত ফেনীর নুসরাত হত্যা মামলা। ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় বরগুনার রিফাত, বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ ও প্রকাশক দীপন হত্যা মামলা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার নৃশংস সেই ঘটনা নিশ্চয়ই মনে আছে সবার। সেই মামলায় বিচারিক আদালতে 2019 সালে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ মৃত্যুদণ্ড হয় 16 জনের। ওই বছরই ডেথ রেফারেন্সের জন্য নথিপত্র আসে হাইকোর্টে। আইন মোতাবেক বিচারিক আদালতে আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে অনুমোদন লাগে হাইকোর্টের। হাইকোর্টের রায়ের পর আপিল করতে পারেন সংক্ষুব্ধ পক্ষ। এরপর আপিল বিভাগের সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনার সুযোগ থাকে। শেষমেশ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, সেখানের আবেদন ফেরত আসলে কার্যকর করা যায় এই সর্বোচ্চ সাজা।
নুসরাত হত্যা মামলার পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে বিচারিক আদালতের রায়ের 1 বছর পরই ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের বেঞ্চ নির্ধারিত হয়। যদিও আলোচিত এই মামলার শুনানি শুরু হলো দীর্ঘ 4 বছর পর। হাইকোর্টে কয়েকটা বেঞ্চ অ্যাসাইন করা আছে অনলি ফর ডেথ রেফারেন্স। তাহলে ওই অ্যাসাইন অনুযায়ী যদি আসতো তাহলে কিন্তু নুসরাত হত্যা মামলা আরও অনেক পরে শুরু হতো, কিন্তু না, এটাকে প্রায়োরিটি বেসিসে ধরেই কিন্তু নুসরাত হত্যা মামলার অলরেডি একটা বেঞ্চে কিন্তু ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছে। এত বছর পর নুসরাত হত্যার ডেথ রেফারেন্স শুনানি শুরু হলেও এখনো আলোর মুখ দেখেনি চাঞ্চল্যকর আরও 3টি হত্যা মামলা। বরগুনার আলোচিত সেই রিফাত, লেখক অভিজিৎ ও প্রকাশক দীপন হত্যা মামলার এখনো হাইকোর্টের বেঞ্চই ঠিক হয়নি। অবশ্য এর কারণ সম্পর্কে জানিয়েছেন রাষ্ট্রের এই আইনজীবী। অবশ্যই যখনই বললাম ডেথ রেফারেন্স হয়, এখানে প্রতিটা হাজার পেজ থাকে, প্রতিটা পেজ সাক্ষীর যারা জবানবন্দি পড়তে হয়। একমাত্র ন্যায় বিচারের স্বার্থে কিন্তু এই সময়টা লাগে। আর এসব সেন্সেশনাল মামলা দেখা যায় যে যারা আসামি পক্ষ ওনারা কিন্তু প্রপার প্রিপারেশনের জন্য ওনারা সময় চাইলে কোর্ট কিন্তু সময় দেয়। ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টের বেঞ্চ বানানোর দাবি আইনজীবী ও বিচার প্রার্থীদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি করা 1650 মেট্রিক টন পেঁয়াজের চালান খালাস হবে সিরাজগঞ্জ বাজার রেল স্টেশনে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কটা নাগাদ খালাস করা হবে পেঁয়াজ এবং আমদানি করা এই পেঁয়াজ ভোক্তা পর্যায়ে কিভাবে এবং কত দামে বিক্রি হবে? আচ্ছা ঠিক আছে। ইসরাত, ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানিকৃত 1650 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু সিরাজগঞ্জের বাজার স্টেশনে এসে পৌঁছেছে। অর্থাৎ ভারত থেকে এই পেঁয়াজের মোট 42টি ওগল কিন্তু এখানে এসেছে। আমি দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন প্রতিটি ওগলে 40 টন করে পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু ঢাকা, চিটাগাঙে যে সমস্ত টিসিবির অর্থাৎ ডিলার রয়েছেন তাদের মাঝে মূলত এটি পৌঁছে দেওয়া হবে এবং তারা কিন্তু সরকারি যে নির্ধারিত দাম রয়েছে 40 টাকা, সেই 40 টাকা মূল্যে তারা বিক্রি করবেন। কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে যিনি এসেছেন। এই যে আজকে এই পেঁয়াজটা কতক্ষণ নাগাদ আপনারা খালাস শুরু করবেন, এই খালাসকৃত পেঁয়াজটি কোথায় কোথায় যাবে? ধন্যবাদ। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে এই যে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার যে উদ্যোগ সরকারের, এটার টিসিবির মাধ্যমে G2G অর্থাৎ সরকার টু সরকার আর কি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এই পেঁয়াজগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে। এটা ডিলার আমাদের এসেছেন ঢাকা থেকে, ওনারা ট্রাকে করে নিয়ে যে এগুলো আপনার ঢাকার বিভিন্ন ওয়ার্ডের 100টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ওনারা এগুলো ভোক্তাদের মাঝে 40 টাকা কেজিতে বিক্রি করবে আর কি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ সকাল 9টা নাগাদ থেকে মূলত এই পেঁয়াজটি খালাস শুরু করা হবে এবং এই পেঁয়াজ খালাস করার পরে কিন্তু আসলে প্রতিটি যে সমস্ত ডিলার রয়েছে সেই ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং ডিলাররা তারা যে সমস্ত পয়েন্টগুলো নির্ধারিত রয়েছে সেই সমস্ত পয়েন্টে গিয়ে তারা মূলত 40 টাকা দরে এই পেঁয়াজগুলো বিক্রি করা হবে। অর্থাৎ এইভাবেই মূলত এই সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত আসলে পেঁয়াজ খালাসের বিষয় নিয়ে আরো যারা প্রতিনিধি তারা আসছেন এবং সকল ট্রাকগুলো চলে এসেছেন এবং সকাল 9টা নাগাদ থেকে মূলত এই পেঁয়াজগুলো। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ। এক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে অন্য প্রতিষ্ঠানে হয়েছেন অধ্যক্ষ, কিন্তু আগের প্রতিষ্ঠানে বুঝিয়ে দেননি পাসওয়ার্ড, ল্যাবের সরঞ্জাম, শিক্ষার্থীদের সনদপত্র সহ প্রয়োজনীয় হিসাব। অভিযোগ উঠেছে নথিপত্র জিম্মি করে অভিনব দুর্নীতিতে মেতেছেন নীলফামারী সদরের নিত্যানন্দী পাটোয়ারি পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। তার বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সনদসহ প্রয়োজনীয় কাগজের জন্য প্রতিদিন এসে ঘুরে যেতে হচ্ছে জেডিসি উত্তীর্ণ শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের। অভিযোগ আছে নীলফামারী সদরের নিত্যানন্দী পাটোয়ারি পাড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট মইনুল ইসলামের বিরুদ্ধে। চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেলেও প্রয়োজনীয় কাগজপত্র আর পাসওয়ার্ড সঙ্গে করে নিয়ে গেছেন তিনি। বর্তমান সুপার আছেন কেবল নামে, সনদ পেতে হলে মইনুলকেই দিতে হবে ঘুষ। 2018 সালে জেডিসি পরীক্ষা দিয়েছিলাম, 2 থেকে 3 হাজার টাকা দাবি করেছিল, কাছে তুমি টাকা দাও আমি সার্টিফিকেট দেবো। আমি সুপারের কাছে গেলে সুপার 1500 টাকা দাবি করে এবং অনেকদিন ঘুরে, কিন্তু আমাকে সার্টিফিকেট দেয়নি। সার্টিফিকেটটা আমার খুবই প্রয়োজন। উনি বলতেছে যে 2টা সার্টিফিকেট নিবার গেলে 4000 টাকা লাগবে। 2000 টাকা দিয়ে আমার ছেলের জাকির হোসেনের সার্টিফিকেট সংগ্রহ করছি। টাকা না দেওয়ায় আমি সার্টিফিকেটটা তুলতে পারি নাই। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম। কয়েকজন শিক্ষককে বুঝিয়ে দেওয়া যায়নি নিয়োগপত্র। আমাদের প্রতিষ্ঠানের জমির দলিল সহ আমাদের রেজুলেশন এবং নিয়োগ যোগদানপত্র
এবং ফলাফল, বিগত সালের ফলাফলসমূহ, সমস্ত কাগজপত্র এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পাসওয়ার্ড ও ল্যাপটপ, মডেম এবং সংশ্লিষ্ট যে জিনিসগুলো রয়েছে সবগুলি সাবেক সুপার মনিটর হিসেবে বাড়িতে রয়েছে। উনি দেননি আমাদেরকে। উনি যে অন্য মাদ্রাসায় গেল আমাকে কোনো বললও না এবং আমার কোনো কাগজপাতিও দিল না এবং আমারটা কোনো সইও নিল না। কি বলবেন অভিযুক্ত শিক্ষক? তবে কি সব অভিযোগ সঠিক? ভুল একটা 1000% মনে করেন ভুল। কাগজপত্র আমার এখানে ছিল, পরে যখন ওখানেও বিল্ডিং হয়ে গেল, বেশ সুন্দর ইয়ে হলো, মাদ্রাসা যখন সব নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আসলো, যার ফলে কাগজপত্র সামান্য হয়তো একটু ভুল ত্রুটি সামান্য একটু থাকতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। প্রাথমিকভাবে সত্যতা মিলেছে অভিযোগের। আপাতত তার এমপিওটা মনে না করার জন্য আমি অনুরোধ করে লিখিত চিঠি দিয়েছিলাম, যাতে সে জমা দেয় চাপে পড়ে। তারপরে তার এমপিওভুক্ত হয়েছে। খুব অল্প দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন তারা দাখিল করবেন। 2023 সালের মাঝামাঝি থেকে মইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেন ভুক্তভোগী শিক্ষক শিক্ষার্থীরা। আমিন বাবু, যমুনা নিউজ। ছুটির দিনে ভবন উধাও। জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য পরীক্ষার কল্যাণ কেন্দ্রের একটি পুরনো ভবন রাতারাতি ভেঙে ফেলেছে কে বা কারা। গায়েব ধ্বংসাবশেষও। কারা সরকারি ভবন ভাঙল তা জানেন না স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কেন্দুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভেতরে ছিল পুরো একটি ভবন। স্থানীয়রা যাকে চিনত ডাক্তারখানা হিসেবে। শুক্রবার ছুটির দিনে হাওয়া হয়ে গেছে ভবনটি। বৃহস্পতিবার অফিস শেষ করে চলে গেছি, তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। তো শনিবার যখন আসছি আমরা অফিসে, তখন এসে দেখি যে এটা এরকম ভাঙাচোরা। প্রায় শতবর্ষী একতলা ভবনটি 25 ফুট বাই 14 ফুট, ছিল 3টি কক্ষ। আগে দাতব্য চিকিৎসা দেওয়া হলেও কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশের বাসিন্দারা বলছেন, শুক্রবার দুপুর থেকে ভবন ভাঙা শুরু করে স্থানীয় চেয়ারম্যানের লোকজন। ছেলে কাগজ চাইছে, কইছে যে ই করছে, কারা অনুমতি দিয়েছে, তাইলে কাগজ দেন। হ্যাঁ, ছেলের মোবাইল ভিডিও করান ধরেছে, মোবাইল কাইরে নেগেছিল। কে ভাঙতেছে বলতে আপনার এই যে স্থানীয় প্রশাসনিক উপরের সাথে হয়তো কথা বলছে। এমপি অর্ডার দিছে, এটা বলছে সাজু যে হচ্ছে চেয়ারম্যানের সঙ্গে থাকে। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান দায় চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। যারা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছিল বিগত 2 বছর আগে যারা টেন্ডার পাইছিল, আমার ধারণা ওইটা ওনারাই ভাঙছে। টেন্ডারটা পাইছিল ফেরদৌস আলম। সরকারি ভবন ভাঙল কারা? স্বাস্থ্য বিভাগের দাবি কিছুই জানে না তারা। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় গত শুক্রবার 29শে মার্চ রাতে এটা কে বা কারা দুর্বৃত্তরা এটা ভেঙে ফেলে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 12 লাখ টাকার পিকআপ ভ্যান বিক্রি করা হয় মাত্র 30,000 টাকায়। কেউ যেন ধরতে না পারে সেজন্য খণ্ড খণ্ড করে কেজি দরে বিক্রি করা হয় ভাঙাড়ির দোকানে। এমনই একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ফেনীর সোনাগাজীর একটি ওয়ার্কশপে চলছিল এই কাণ্ড। এর সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। খালি চোখে মনে হতে পারে পিকআপ ভর্তি ভাঙাড়ি, আসলে সচল একটি পিকআপ ভ্যান কেটে 21 টুকরো করে বিক্রি করা হয়েছে কেজি দরে। 12 লাখ টাকার গাড়ি ভাঙাড়ি দোকানে বিক্রি করা হয় মাত্র 30,000 টাকায়। পিকআপটি গেল বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর থেকে চুরি হয়। এরপর সেটি নেওয়া হয় ফেনীর সোনাগাজীর একটি ওয়ার্কশপে। সেখানে 2 দিনের মধ্যে খণ্ড খণ্ড করে কেটে বিক্রি করা হয় ভাঙাড়ির দোকানে। চুরি হওয়া একটি গাড়ি উদ্ধারের সূত্র ধরে সোনাগাজীর ওয়ার্কশপটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওয়ার্কশপ মালিক আকাশকে। তার দেয়া তথ্যে চক্রের মূল হোতাসহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া পিকআপের খণ্ডিত অংশ। রাস্তাতে হাঁটে যাই, প্রথমে ফলো রাখে, তারপরে যাই নিয়ে আসে। এমন একটা তালা চাবি আছে যে চাবি দিয়ে সবগুলো তালা খোলা যায়। ও যাই খুলে রাখে লক, পরে আমরা যে নিয়ে আসি আর কি। এরকম বলতে
তিনটাতে একটা ধরে গেছে কাটি দিব, আমি কাটি দিছি, টাকা দিব কইছে। আমি 2টা গাড়ি কাটছে, আগে একটা গাড়ি দিয়েছিলাম 2000 টাকা দিছে। 3টি গাড়ি চুরি করে কেজি দরে বিক্রির কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। এদিকে চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে সোনাগাজী থানায় ভিড় জমান চুরি যাওয়া কয়েকটি গাড়ির মালিক ও চালকরা। সিয়ারি টাইমে ঘুরে গাড়ি দেখছিলাম রাস্তায়, সিয়ারি করে এসে দিকে গাড়ি নেই আমরা। তারপরে খবর লাগাইলাম, গাড়ি দিকে আইসা থানায় পুলিশ ফোন দিল আমাদেরকে, আসার পর এসে দেখি গাড়িটাকে 21 টুকরা করছে। তারা গাড়ির রাস্তা লাগিয়েছে, কীভাবে চুরি করছে আমি বলতে পারছি না। গাড়ির রাস্তা চেক করেছিল, আমার দারোয়ান ছিল, দারোয়ান ছিল বলে গেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেখে যাও। এসে আমি সকালে আসি ভোরবেলা নামাজের পর আসি, গাড়িটা পাই না। চুরি করে ওর একটা পাও নেই, মনে করেন পাবলিক গাড়ি গেলেও মনে করেন সন্দেহ করতে পারে না, প্রতিবন্ধী কেউ মনে করেন দেখতে পারে না, ও মনে করেন লক খুলে আরেকজনে টান দেয়। পুলিশ সুপার বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এই কৌশল অবলম্বন করে চোর চক্র। রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কোথায় কোথায় করেছে এবং এর সঙ্গে আরও কোনো চক্র আছে কিনা আমাদের সন্দেহের সংখ্যা আরও বাড়তে পারে, প্রাথমিকভাবে ধারণা করছি। তারপর না হতে পারে, তারপর আমরা এটা নিয়ে আরও কাজ করার জন্য আমাদের সুযোগ আছে বলে আমরা মনে করছি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। তুরস্কে ভূমিকম্পের পর উদ্ধার কাজে লাগবে জনবল, স্বেচ্ছাসেবী নেওয়া হবে বাংলাদেশ থেকে। এভাবেই প্রতারণার ফাঁদ পাতে বাবা ছেলে গোয়েন্দা পুলিশের হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছে তারা। জানায় ভুয়া এজেন্সির মাধ্যমে 1,500 ভুক্তভোগীর থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। বগুড়ার শামীম, তুরস্কে ভূমিকম্পের পর বাংলাদেশ থেকে সহায়তার জন্য জনবল নেওয়া হবে এমন খবরে যোগাযোগ করেন রিক্রুটিং এজেন্সির সাথে। কয়েক ধাপে দেন টাকা, তারপর আর কথা রাখেনি সেই এজেন্সি। $670 বেতন আছে, এই বেতনে তোমরা যেতে পারো দ্রুত। অফার লেটার দেওয়ার পরে দিচ্ছে ইনভিটেশন লেটার দিয়ে বলে যে এই পেপারতে ভিসা হবে, এম্বাসিতে যেতে হবে, সেই বলার পরে আর কোনো এম্বাসিতে নেয় না। শামীমের মতো 1,500 মানুষ পা দেয় এই ফাঁদে, যাদের কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকা নেওয়া হয়। বিশ্বাস অর্জনে দেওয়া হয় অফার লেটারও, কিন্তু মেডিকেল পরীক্ষার পরই প্রতারকরা শুরু করেন টালবাহানা। জানান তুরস্কে না, পাঠানো হবে সার্বিয়ায়, কিন্তু সেটিও আরেকটি ফাঁদ। ভুক্তভোগীর অভিযোগের পর মাঠে নামে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হয় কয়েকটি ভুয়া রিক্রুটিং এজেন্সির মালিক কামরুল হাসান ও তার ছেলে ফাহাদ হাসান। তুরস্কের সেনাবাহিনীর অধীনেই তারা কাজ করবে, সেই লোককে বাংলাদেশে কিছু লোক নিবে তুরস্ক, সেই জন্য কামরুল হাসান এবং ফাহাদ হাসান বাপ ছেলে তারা তাদের যে ভুয়া যে প্রতিষ্ঠান, বৈধ লাইসেন্স নাই এরকম ভুয়া প্রতিষ্ঠান খুলে তারা মানুষের কাছ থেকে যে 7 লাখ টাকা লাগবে প্রথমে, তবে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা জমা দিলেই হবে, তারা হাজার হাজার লোক নিবে। ডিবি প্রধান বলছেন, প্রতারণায় কামরুল হাসানের প্রধান পেশা, যা দিয়ে গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। সেক্ষেত্রে বিদেশ যাওয়ার আগে এজেন্সির বৈধতা যাচাইয়ের তাগিদ দিয়েছেন ডিবি প্রধান। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ এলাকায় বড় বিল্ডিং করেছে, তার ছেলের নামে বিশাল বাড়ি নির্মাণ করেছেন, এবং এই ছেলেকেও এই প্রতারণালব্ধ বৈধ রেজিস্ট্রারির নাম সব প্রতিষ্ঠান তৈরি করে তাদের সেখানে সে নিয়োগ করে, এবং আমরা খোঁজখবর নিয়ে তার নামে অবৈধভাবে সে চালাচ্ছে 5টা রিক্রুটেন্সির ঠিকানা পেয়েছি। এদিকে উপবৃত্তির নামে লাখ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে আরও একজনকে আটক করেছে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। ঈদকে কেন্দ্র করে রং বেরঙের আলোকসজ্জায় সেজেছে পুরো শহর। এবারও বাজারে দাপট ভারতীয় ও পাকিস্তানি কাপড়ের। ঈদ যত ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর হয়ে উঠছে সিলেট নগরীর পথঘাট। সন্ধ্যার পর আলোক উজ্জ্বল সড়ক আর শপিং মলগুলো সরব হয়ে উঠছে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায়। ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে ছুটে বেড়াচ্ছেন পছন্দের পোশাকের খোঁজে। মেয়েদের পোশাকে চাহিদার শীর্ষে 3 পিস আর শাড়ি, বেশি কদর ভারতীয় ও পাকিস্তানি কাপড়ের। ছেলেদের নজর পাঞ্জাবির দিকে, আবদারে পিছিয়ে নেই শিশুরা। শাড়ি কিনছি, মোটামুটি রিজনেবল প্রাইসের মাঝে আছে। 2টা ড্রেস, একটা জুতা, গলার মালা, কানের দুল। এখানে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টসের মধ্যে দিল্লি বুটিক্সটা খুবই ভালো চলতেছে। আমাদের ক্যাটালগ আছে, এখানে ক্যাটালগে প্রচুর কালেকশন আছে, ওইখানে ওর চাহিদা অনেক ভালো। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দামটা একটু বেশি, তাই স্বাদ আর সাধ্যের মিল রাখতে হিমশিম খেতে হচ্ছে।
দাম ঠিক আছে, আমার কাছে আহামরি বেশি মনে হচ্ছে না, ঠিক স্বাভাবিক মনে হচ্ছে বর্তমান যে অবস্থা মার্কেটে বাজার দর। বছরে একদিনের জন্য অপেক্ষা করি অন্তত পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করার জন্য এবং সবার মুখে হাসি ফোটানোর জন্য। যদি দামটা আরও রিজনেবল হয় তাহলে আরও বেশি ভালো। বেশি কমফোর্টেবল হচ্ছে কটন কাপড়, যে মানে ওই যে মুরব্বীদের জন্য বা ইয়াংদের জন্য সবাই আইসা মানে বেশি কটন ইউজ করতেছে। ব্যবসায়ীদের দাবি আমদানি খরচ বেশি হওয়ায় প্রভাব পড়েছে দামে। এই বছর প্রথম দিকে একটু খারাপ হয়েছে, আজকে 2-3 দিন থেকে কাস্টমার উঠতেছে মার্কেটে প্রচুর। আগামীতে চাঁদ রাতের আগ পর্যন্ত কাস্টমার থাকবে বলে মনে হয় আমাদের। ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভারতের ভোটের মাঠ। ভোট শুরুর কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পর যেন আরও ঐক্যবদ্ধ বিরোধীরা। রোববার রাজধানীতে গণতন্ত্র বাঁচাও ব্যানারে সমাবেশ করে ক্ষমতাসীন বিজেপিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া, যাতে অংশ নেয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলগুলোর হাই প্রোফাইল নেতারা। মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে আবগারি নীতিতে রদবদলের অভিযোগে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের পর থেকেই ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই নেতাকে গ্রেফতারের পর রাজধানী ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। র্যালি মে শামিল হুয়ে নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে এবার রাজধানী নয়াদিল্লিতে সমাবেশ করেছে কংগ্রেস, আম আদমি পার্টি সহ মোদী বিরোধী 27 দলের জোট ইন্ডিয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে সমাবেশে অংশ নেন জম্মু কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লার মতো রাজনীতিবিদও। স্বামী গ্রেফতারের পর রাজনীতিতে সরব হয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা, তিনিও ছিলেন বিক্ষোভে। অংশ নেন সম্প্রতি গ্রেফতার ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও। বিরোধীদের অভিযোগ, আরও একটি পাতানো নির্বাচন আয়োজনের পায়তারা করছে মোদী সরকার। কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিরোধীদের দমনে ব্যবহারের অভিযোগও তোলেন বিরোধীরা। ম্যাচ ফিক্সিং কা চুনাও। যদি বিজেপি এই পাতানো নির্বাচনে জয় পায় তাহলে পুরো দেশে আগুন জ্বলবে। বিজেপি বলে বেড়াচ্ছে তারা 400 আসনে জিতবে, কিন্তু বিরোধীদের দমন পীড়ন ও ইভিএম ছাড়া তারা 180 সিটও পাবে না। এটা শুধু ভোট নয়, দেশ রক্ষারও নির্বাচন। পুরো দেশ মে সব নেতা जो आज बंद कर दिए गए हैं, কেজরিওয়াল, হেমন্ত সোরেন, সঞ্জয় সহ যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। জনগণকে আহ্বান জানাবো, ভোট কেন্দ্রে এসে সরকার হটানোর মতামত দেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করুন। ভারতের 7 দফা নির্বাচনের প্রথম ধাপ আগামী 19 এপ্রিল। 543 আসনে ভোটাভুটি শেষ হবে 1 জুন। ভোট গণনা ও ফল ঘোষণা হবে 4 জুন। বিভিন্ন জনমত জরিপ বলছে টানা তৃতীয় দফায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তুরস্কের স্থানীয় নির্বাচনে আবারও তাক লাগিয়ে দিল বিরোধীরা। ইস্তাম্বুল, আঙ্কারা সহ প্রধান শহরগুলোয় বড় ব্যবধানে জয় পেয়েছে বিরোধী দলগুলো। অন্যতম গুরুত্বপূর্ণ ইস্তাম্বুলে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন সিএইচপি প্রধান এক্রেম ইমামোগলু। 50% বেশি ভোট পেয়েছেন তিনি, যা এরদোয়ানের একে পার্টির প্রার্থীর তুলনায় 10 পয়েন্ট বেশি। রাজধানী আঙ্কারায় 59% বেশি ভোট নিয়ে জয় পেয়েছেন মনসুর ইয়াভাস। এছাড়া ইজমির, বুরসা, আদানা, আনাতালিয়া সহ বড় বড় শহরগুলোয়ও আধিপত্য সিএইচপির। বেশ কয়েকটি স্থানে জয় পেয়েছে ডিএম। রিসেপ তাইপ এরদোয়ানের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার 1 বছরও হয়নি। এমন সময় স্থানীয় নির্বাচনকে তার দলের জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। পরাজয় থেকে শিক্ষা নেবে দল। ফলাফলের পর সমর্থকদের উদ্দেশ্যে এমন বার্তা দেন তুর্কি প্রেসিডেন্ট। ব্যাপক শিলাবৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত চীনের বিশাল এলাকা। আরও 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জারি থাকবে ব্লু অ্যালার্ট। চংকিং, হুনান, ফুজিয়ান সহ বিভিন্ন প্রদেশে তীব্র ঝোড়ো হাওয়া ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শস্যের। অনেক স্থানে উপড়ে পড়েছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে চীনের বিশাল অঞ্চল জুড়ে। কোনো কোনো জায়গায় তা 70 মিলিমিটার পর্যন্ত পৌঁছায়। এখনও চলছে ভারী বৃষ্টি। আরও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া বিভাগ। গত শনিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে চীনের বিভিন্ন অঞ্চলে।
দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।